আজকে লোকপ্রিয় দর্শনে আমি লীনা দাস। আমি আজকে কবি প্রণামের চতুর্থ পর্ব দিতে চলেছি। এই কবি প্রণামের চতুর্থ পর্বে বলে রাখি, হ্যাঁ, আশাপূর্ণা দেবী কবির এত লেখা নিয়ে লোকে ব্যঙ্গ বিদ্রুপ করতে, উনি খুব রবীন্দ্রপ্রেমী ছিলেন বলে রবীন্দ্রনাথকেই যেন বলতে চেয়েছিলেন যে ছিল তোমার অনেক জ্ঞান, ছিল না কোনো কাণ্ডজ্ঞান। আসলে তা নয়, বাঙালি জাতিরই কোনো কাণ্ডজ্ঞান নেই যে এত বড় একজন মানুষ ছিলেন যার জন্য জাতি ভাষা নূতন করে উদ্ভাবনের পথ পায়, বাঁচার পথ পায়। তো সেই জবাবটাই উনি এই নোবেল পুরস্কার প্রদত্ত ভাষণে দিয়ে গেছেন পাটে পাটে। আর তাই আমি সগর্বে বলছি, আমাকে আপনাদের পুরস্কার প্রদান কিয়দাংশে হলেও সহায়তা করেছে মহান সেই অভীষ্ট সাধনে, যা ছিল আমার মনে। তার সুবাদেই আমার আবার আশা প্রাতিচ্যে। আর আমি এসেছি সেই আনন্দ উৎসবে আমন্ত্রণ জানাতে, যা অপেক্ষমান আপনাদের প্রতীক্ষায় দূর প্রাচ্যে। আশা করি আমার আমন্ত্রণ প্রত্যাখ্যাত হবে না। ইউরোপের বিভিন্ন দেশে আমি গিয়েছি, গ্রহণ করেছি তাদের সাদর অভ্যর্থনা। উৎসাহী সেই অভ্যর্থনার কাছে এক নিজস্ব অর্থ, মানে প্রাতীচ্যের কাছে প্রাচ্যের প্রয়োজন রয়েছে, যেমন প্রাচ্যের প্রয়োজন রয়েছে প্রাতীচ্যকে। আর তাই সেই সময় এসেছে যখন তাদের মিলতে হবে একসঙ্গে। আমি আনন্দিত যে আমি এই মহান কালের মহান যুগের অংশীদার। আনন্দিত এই ভেবে যে এই মহান যুগকে প্রকাশ করতে আমি অন্তত কিছু কাজ করেছি। যখন প্রাচ্য পাশ্চাত্য মিলেছে একসঙ্গে, তারা এগিয়ে আসছে পরস্পরের দিকে, তারা আসছে পরস্পরের সঙ্গে মিলিত হতে, পরস্পরের সঙ্গে মিলিত হয়ে হাতে হাত মিলিয়ে এক নূতন সভ্যতা, ভাবি যুগের জন্য এক নূতন সংস্কৃতি নির্মাণের আমন্ত্রণ পেয়েছে তারা। প্রত্যয়ের সঙ্গে আমি অনুভব করছি যে আমার লেখার মধ্যে দিয়ে সেরকম কিছু ভাব, কোনো আদর্শ পৌঁছেছে আপনাদের কাছে। এমনকি অনুবাদের মাধ্যমে দূরভাবে এমন কোনো ভাবাদর্শ যা প্রাচ্য প্রাতীচ্য উভয়েই এমন কোনো ভাবনা প্রাচ্য থেকে যাত্রা শুরু করে এসে পৌঁছতে পেরেছে প্রাতীচ্যের দ্বারে। বিদেশের মাটিতে দাবি করতে পেরেছে বিশ্রাম, অধিষ্ঠান এবং অভ্যর্থনা গ্রহণের অধিকার। গৃহীত হয়েছে তা প্রাচীর্যে। আর যদি আমার লেখায় সৌভাগ্যক্রমে আমি সময়ের দাবির কণ্ঠস্বরকে ব্যাখ্যা করে থাকতে পারি, কোনো ক্রমে সেই মহিমাময় সুযোগ আমাকে দেওয়ার জন্য আপনাদের কাছে গভীর কৃতজ্ঞতা জানাই। সুইডেনের স্বীকৃতি আমায় ও আমার লেখাকে প্রাতীচ্যের জনগণের কাছে আনতে পেরেছে। যদিও আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি তা আমার কিছুটা সমস্যাতেও ফেলেছে বইকি। যে বিজনতায় আমি অভ্যস্ত ছিলাম তার ঘেরাটোপ ভেঙে ফেলেছে, আমাকে বের করে নিয়ে এসেছে বৃহত্তর জনতার দরবারে, যাতে আমি কখনো অভ্যস্ত ছিলাম না। এবং এখনও অবধি সেই মানিয়ে নেওয়াটা সম্ভবপর হয়নি। আমার হৃদয় সংকুচিত হয়ে যায় যখন প্রাতীচ্যের বিপুল জনসমাবেশের সামনে এসে দাঁড়াই। আমি যেভাবে আপনারা আপনাদের প্রশংসা ও অনুরাগের মহান উপহার আমায় অর্পণ করেছেন, আমি এখনও অবধি তা গ্রহণে অভ্যস্ত হয়ে উঠতে পারিনি। আর এখন আপনাদের সামনে দাঁড়িয়ে আমি লজ্জিত, সংকুচিত বোধ করছি। কিন্তু আমি শুধু বলবো, ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ এজন্য যে তিনি আমাকে এই মহান সুযোগ করে দিয়েছেন, যাতে প্রাতীচ্যের সঙ্গে প্রাচ্যের হৃদয়ের মেলবন্ধনে আমি এক মাধ্যম হয়ে উঠতে পারি। জীবনের অন্তিম ক্ষণ পর্যন্ত এই উদ্দেশ্য সাধনে আমাকে ব্রতী থাকতেই হবে। প্রাচ্য প্রাতীচ্যের মধ্যে বিদ্যমান বিতরাগের অনুভবকে করতে হবে প্রশমিত। কিছু একটা আমাকে করতেই হবে, এবং সেই লক্ষ্য নিয়েই আমার এই প্রতিষ্ঠানের সূচনা। আমি মনে করি না কোনো কিছুকে প্রত্যাখ্যান করা কোনো জাতি বা সংস্কৃতিকে ভারতের রীতি, ভারতের প্রাণ শক্তি সবসময় ঐক্যের আদর্শ ঘোষণা করে এসেছে, এবং এই আদর্শ কখনোই কোনো কিছুকে
প্রত্যাখ্যান করে না কোনো জাতি অথবা সংস্কৃতিকে, সব কিছুতেই তা অনুধাবন করে। বরাবরই আমাদের আধ্যাত্মিক উৎসারে চরম লক্ষ্য ছিল অভিন্ন এক আত্মা দিয়ে সব কিছুর মধ্যেই অনুপ্রবেশ করা, সব কিছুকেই বাদ দিয়ে যাওয়া নয়, কোনো কিছুকেই সব কিছুকেই অনুধাবন করা সহানুভূতি প্রেম দিয়ে। এটাই ভারতের প্রাণশক্তি। এখন রাজনৈতিক অস্থিরতার এই মুহূর্তে যখন সেই এক মহান ভারতের সন্তানরা প্রাতিচ্যকে প্রত্যাখ্যান করার জন্য সোচ্চার হয়ে উঠেছে, আমি আহত বোধ করি। আমার মনে হয় এই শিল্প তারা প্রাতিচ্য থেকেই পেয়েছে। এরকমটা আমাদের উদ্দেশ্য হতে পারে না। সমগ্র মানব জাতিকে ঐক্যবদ্ধ করাতেই তো ভারতের উদ্দেশ্য এবং ভারতের অস্তিত্ব। এই বলে আমি আমার সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কবি প্রণামের 4র্থ পর্ব আজকে শেষ করলাম।